তোমরা দেখছো স্ক্রিন শেয়ারটা? আচ্ছা, ডিসকাশন অন বোর্ড কোশ্চেন, ঢাকা বোর্ড ইয়ার 2019 এর ক্রিয়েটিভ কোশ্চেন। ওকে, তো আমরা এটা সলভ করব। তো আমরা একটু ওয়ান বাই ওয়ান দেখি। ফার্স্ট যেটা কোশ্চেন তোমরা দেখতেছো, তার মানে হচ্ছে দেখো এটা কিভাবে আমি করছি দেখো তো একটু। সেটা হচ্ছে যে টপে দেখো যে এটা হলো গিয়া লেখা আছে সোর্স, অর্থাৎ আমি এই কোশ্চেনটা স্টাডি করে দেখছি যে এই কোশ্চেনটা কোন চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ এই কোশ্চেনের সোর্স কোন চ্যাপ্টার। দেখা গেল যে এই কোশ্চেনের সোর্স হচ্ছে চ্যাপ্টার 11, তাহলে সোর্স মানে বুঝবা যে তার কি বুঝাচ্ছে যে এই কোশ্চেনটা চ্যাপ্টার 11 থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, তো রাইট সাইডে কোনটা আছে? সিকিউটা, যে সিকিউটা এসছে সেটা রাইট সাইডে আছে। আর লেফট সাইডে হিন্টস দেওয়া আছে। দেখো লেফট সাইডে হিন্টস দেওয়া আছে, যে হিন্টস মানে হচ্ছে এ বি সি ডি, যতটুকু হিন্টস দেওয়া যায় সেটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, আর আমাদের সাথে তো আমি ডিসকাস করবই। ওকে, তো এই মিলে আমরা আলোচনাটা যাচ্ছি আর কি। তাহলে আসো আমরা স্টার্টটা করতে পারি এখন। আচ্ছা, এই স্টেপটাতে আমরা একটু হয়েছে কি, আমি তোমাদেরকে বলি এই ছবিটা একটু আনক্লিয়ার আছে, অর্থাৎ তিনটা বোতল দেওয়া আছে যে এগুলো একটু আনক্লিয়ার, বাট আমি আলোচনা করলে এটা বেরিয়ে আসবে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে তোমার এতে বলা ছিল যে হোয়াট ইজ বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স। এতে যেটা বলা আছে যে হোয়াট ইজ বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স, তো আমি সেটা লেফটে লিখে দিচ্ছি এতে, যে এটা একটা ক্লু তোমার জন্য, বা এটাই হিন্ট যে অর্গানিক সাবস্টেন্স। বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স হচ্ছে কারা? যারা খুব শর্ট করে বললে যারা কিনা অর্গানিক সাবস্টেন্স। তো এটা তোমার মাইন্ডে রইলো যে অর্গানিক সাবস্টেন্স যারা, তারাই হচ্ছে বায়োডিগ্রেডেবল। তারপরেও তুমি যদি ডিটেলসে বলতে চাও তাহলে তখন বলবা যে বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স আর অর্গানিক সাবস্টেন্স হুইচ আর ডিকম্পোজ ইনটু সয়েল, অর্থাৎ মাটিতে যারা ডিকম্পোজ হয় তারা বায়োডিগ্রেডেবল, আর মাটিতে যারা ডিকম্পোজ হয় না, অনেকদিন পর্যন্ত মাটির নিচে আনচেঞ্জ থাকে, যেমন প্লাস্টিক, তারা হলো নন বায়োডিগ্রেডেবল। তো বায়োডিগ্রেডেবল কি সেটা জানা হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড কোশ্চেন বিতে যেটা বলা আছে যে হোয়াই এডিবল সল্ট ইজ অ্যাডেড উইথ স্যাপনিফিকেশন। হোয়াই এডিবল সল্ট ইজ অ্যাডেড উইথ স্যাপনিফিকেশন। হ্যাঁ, আচ্ছা, কারো একজনের মাইক ওপেন, আমি একটু দেখি কাজটা। আনসিতা, ওকে, তাহলে আবার একটু ফিরি। হ্যাঁ, তো যেটা বললাম যে হোয়াই এডিবল সল্ট ইজ অ্যাডেড উইথ স্যাপনিফিকেশন, তো এইটা তোমরা বুক স্টাডি করলে দেখবা একটা শুধু সেন্টেন্স দেওয়া আছে। আমি ফলো করলাম যে বই স্টাডি করে দেখা যাবে যে এই জন্য একটা মাত্র সেন্টেন্স আছে বইয়ের মধ্যে। একটা সেন্টেন্স বলা আছে যেখানে শুধু আই ফলোড, যে বলা আছে যে এডিবল সল্ট হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম ক্লোরাইড কেন ইউজ করা হয়, তো সেখানে একটা সেন্টেন্সে বলা আছে যে এডিবল সল্ট ইউজ করলে সোপ কি হয়, ফ্লোটস আপ হয়, মানে ভেসে উঠে, সাবান ভেসে উঠে। তো এইটা বোঝানো হয়েছে, বাট আই ওয়াজ নট স্যাটিসফাই অ্যাট অল। এইটা এই অ্যান্সারটাতে কোনোভাবে আসলে স্যাটিসফাই হওয়া যায় না, তাই না? তো ঠিক আছে, ওটা বইয়ের সেন্টেন্স এটা যে বলা হয়েছে যে সাবান ভেসে ওঠে, তো কেন ভেসে উঠবে সেই জিনিসটা হয়তো আমাদের একটা সেন্টেন্সে না বললে হয় না। তো এই কথাটা আমি একটু বলবো, ওয়াই এডিবল সল্ট ইজ অ্যাডেড উইথ স্যাপনিফিকেশন, এটা আমি যখন বোর্ডে যাব তখন বলবো। হ্যাঁ, আচ্ছা, দেন সিতে যেটা বলা আছে সেটা কি বলা আছে, হাউ মাচ অ্যামাউন্ট অফ ওয়াটার ভ্যাপার উইল বি প্রডিউস হোয়েন এ কম্পাউন্ড ইজ ফুললি বার্ন। আচ্ছা আচ্ছা, তো এখানে আমরা এটা অবশ্য বলতে পারি কি জানো, এটা চ্যাপ্টার 11 থেকে না শুধু, তাহলে এটা আমার এটা চ্যাপ্টার 6ও ধরা লাগবে। ঠিক আছে, চ্যাপ্টার 6ও ধরা লাগবে। তাহলে আমি শুধু চ্যাপ্টার 11 বললে ঠিক হবে না এটা, কারণ এটা চ্যাপ্টার 6-এরও একটা টাচ আছে। ঠিক না, তাহলে আমরা যেহেতু এটা ক্যালকুলেশন, আর এই কম্পাউন্ডটা হবে ইথিন। কারণটা কি জানো, এই যে এই ভেসেলে বলা আছে যে মনোমার অফ পলিথিন, এই কম্পাউন্ড হচ্ছে মনোমার অফ পলিথিন, তার মানে এটা ইথিন। তার মানে আমাকে বলছে যে ইথিনকে বার্ন করলে, কমপ্লিটলি বার্ন করলে তোমার হচ্ছে গিয়া হাউ মাচ অ্যামাউন্ট অফ ওয়াটার ভ্যাপার উইল বি, মানে তার মানে হচ্ছে ওয়াটার কতটুকু প্রডিউস হবে। ওকে, ফাইন। দেন হচ্ছে ডিতে যেটা বলা আছে এটা আমি বোর্ডে করবো। আর ডিতে বলা হয়েছে ইজ মিউচুয়াল কনভার্সন অফ বি এন্ড সি
কম্পাউন্ড পসিবল, অর্থাৎ বি আর সি এর মিউচুয়াল কনভার্সন। তো আমরা বুঝবো যে মিউচুয়াল কনভার্সন মানে হচ্ছে গিয়া ধরো একবার বি থেকে সি আর একবার হচ্ছে সি থেকে বি, এটাকে বুঝিয়ে আমরা হচ্ছে মিউচুয়াল কনভার্সন। এখন এখানে তোমরা এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছ না, আমি বলি বিতে যেটা লেখা আছে যে অ্যালকেন উইথ সরি বলা আছে মনোমা মেইন কম্পোনেন্ট অফ ন্যাচারাল গ্যাস, এটাতে লেখা আছে মেইন কম্পোনেন্ট অফ ন্যাচারাল গ্যাস, তো দ্যাট মিথেন। আর সেকেন্ড যেটা সেটাতে লেখা আছে যে অ্যালকিন অফ টু কার্বন, অ্যালকিন অফ টু কার্বন তার মানে ইথিন, সরি অ্যালকিন না অ্যালকেন, সরি অ্যালকেন, অ্যালকেন উইথ টু কার্বন অর্থাৎ ইথেন, তার মানে মিথেন আর ইথেন দুইটা কনজিকিউটিভ অ্যালকেন। তো মিথেন থেকে ওয়ান্স ইথেন করতে হবে, ইথেন থেকে অল্টারনেটিভ আবার মিথেন করতে হবে। তো এই যে টোটাল কাজটা এটা আমরা এখন বোর্ডে করব। আচ্ছা, তো এখানে আমার বি কোশ্চেন যেটা ওটা নিয়ে একটু কথা বলে ছেড়ে দিচ্ছি। বইয়ের যে সেন্টেন্সটা আছে সেটা বলবা যে সাবান ভেসে উঠে সব ফ্লট সাপ, এটা বলবা, কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে C17 H35 COO হ্যাঁ, এটা হচ্ছে কম্পোনেন্ট অফ সোপ, বা এটাই সোপ, এটাই সোপ C17 H35 COO, এটাই হচ্ছে সোপ, রাইট? সোপ, ইউনো, সোপ যখন ডিজলভ থাকে না, সোপ যখন ডিজলভ থাকে তখন এইটা C17 H35 COO মাইনাস আর সোডিয়াম প্লাস এই হিসেবে থাকে। ওকে, সোপ যখন ডিজলভ থাকে সলিউশনে তখন এটা নেগেটিভ আয়ন আর পজিটিভ আয়ন হিসেবেই থাকে। সোপ ডিজলভ থাকলে কিন্তু নেগেটিভ আয়ন আর পজিটিভ আয়ন ফর্মেই থাকে, নেগেটিভ আয়ন এন্ড পজিটিভ আয়ন ফর্মেই থাকে, লাইক আদার সল্ট, যে কোনো সল্টের মতো সেও পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন হিসেবে থাকে। কিন্তু তুমি তো এইটাকে সাবান হিসেবে ইউজ করতেছো না, তাই না? অর্থাৎ তুমি যে সোপ ম্যানুফ্যাকচারিং করতেছো সেটা তো হচ্ছে গিয়া সোপ বার, সেটা হচ্ছে সোপ বার এন্ড উইচ ইজ এটা, তাই না? তো এটা তো যখন মেকিং হয়, প্রিপারেশন হয়, তখন তো এটা সলিউশনে থাকে। তো এই সলিউশন থেকে এই সোপ বার পাওয়ার জন্য C17 H35 COO, ঠিক আছে? যেমন তোমরা মনে আছে, তোমরা যে সোডিয়াম ক্লোরাইডের কনডেনসেশন করো, সোডিয়াম ক্লোরাইডের যখন কনডেনসেশন করো, সোডিয়াম প্লাস আয়ন আর ক্লোরিন মাইনাস আয়ন মিলে কিন্তু সোডিয়াম ক্লোরাইড হয়। সোডিয়াম প্লাস আয়ন আর ক্লোরিন মাইনাস আয়ন মিলে কি হয়? সোডিয়াম ক্লোরাইড হয়, এবং সেটা ক্রিস্টাল ফর্ম করে। সেটাই যখন ক্রিস্টাল ফর্ম করে তার মানে সলিউশনে কি থাকে? সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন, কিন্তু যখন ক্রিস্টাল হয় তখন সোডিয়াম ক্লোরাইড। এটা কিভাবে করো? কনডেন্স করে। এবং সেই কাজটা কিভাবে করো? ওয়াটারটাকে ইভাপোরেট করে, তাই না? তার মানে কি এটা কনডেনসেশন না? কিভাবে করছো? ওয়াটার ইভাপোরেশন করে করছো। তো এখানেও তুমি তাই করছো, অর্থাৎ কনডেনসেশন করছো। এখানেও কি করছো? কনডেন্স করছো। দ্যাট মিনস এখানেও কনডেনসেশন করার কারণে সোডিয়াম আয়ন আর এই আয়নটা মিলে কি হয়েছে? সোপ বার তৈরি করছে। তো এই কাজটা করবার জন্য সময় এডিবল সল্ট কেন দেয়? এই কাজটা করবার জন্য এডিবল সল্ট কেন দেয়? ঠিক আছে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড কেন দেয়? ঠিক না, সোডিয়াম ক্লোরাইড কেন দেয়? তো তোমাদেরকে একটু বলি, তোমরা এই কনসেপ্টটা জেনে রাখো। সেটা হচ্ছে এরকম যে সোডিয়াম ক্লোরাইড দিলে কি হয়? সোডিয়াম ক্লোরাইড যখন দাও তুমি, তুমি যখন সোডিয়াম ক্লোরাইড অ্যাড করো, তুমি তো অ্যাড করছো সলিউশনে, তুমি তো অ্যাড করছো সলিউশনে। সোডিয়াম ক্লোরাইড তখন সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন সাপ্লাই দিবে, সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন সাপ্লাই দিবে। তাতে করে কি হবে জানো? তাতে ওই সলিউশনে সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন অনেক বেড়ে যাবে, সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন অনেকটা বেড়ে যাবে। অর্থাৎ এরা তো এই সোপের যে সোডিয়াম আয়ন সেটা তো আছেই, আরো তুমি সল্ট অ্যাড করছো, সেখানেও সোডিয়াম আয়ন আছে, তাতে সলিউশনে সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন অনেক বেড়ে যায়। আচ্ছা, এতে কি হয় জানো? এতে লাভটা কি হয়? বেনিফিটটা কি? এই সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন যত বাড়ে, সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন বাড়ে, তোমরা কি জানো না যে কনসেন্ট্রেশন যত বাড়ে রেট অফ রিঅ্যাকশন বাড়ে? কনসেন্ট্রেশন যত বাড়ে রেট অফ রিঅ্যাকশন বাড়ে, অর্থাৎ কনসেন্ট্রেশন বাড়লে ওইটা কি করে? খুব তাড়াতাড়ি রিঅ্যাকশন দেয়। তো সোডিয়াম আয়ন যখন বাড়ে তখন কি হয়? সোডিয়াম আয়ন আর এইটার সাথে এই দুটার যে মিলে যে সল্টটা প্রডিউস করবে সেই কাজটা আরো তাড়াতাড়ি হয়, ওই কাজটা আরো ফাস্ট হয়। নট অনলি দ্যাট, ওটা ফাস্টও হয়, আবার ওটা মানে অর্থাৎ এই ফরমেশনটাই এই সোডিয়াম আয়নটা কি করে? ক্যাটালিস্টের মতো কাজ করে, অর্থাৎ এটা এখানে কি করে? এক্সিলারেট করে, অর্থাৎ স্যাপনিফিকেশনটাকে আরো এক্সিলারেট করে, স্যাপনিফিকেশনটাকে আরো কি করে? এক্সিলারেট করে। সো দ্যাট এই কাজটা করে বলেই আমরা এডিবল সল্ট ইউজ করি। তাহলে তোমরা বুঝতে পারতেছো যে আমি কেন এডিবল সল্ট দিতেছি? খেয়াল করছো যে আমি কিন্তু এখানে পটাশিয়াম ক্লোরাইড দিচ্ছি,
আমি কি এখানে ক্যালসিয়াম ক্লোরাইড দিচ্ছি? না, কিন্তু দিচ্ছি সোডিয়াম ক্লোরাইড। কেন? কারণ এই যে সোডিয়াম আর এই যে সোডিয়াম, ঠিক না? তো সোডিয়ামের ডেন্সিটি বাড়ানোর জন্য, সোডিয়ামের কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য, তাতে করে আমার জানা আছে যে সোডিয়াম আয়ন যত বাড়বে তত বেশি কি হবে, সোডিয়াম আয়নের এর সাথে অ্যাড হওয়ার টেন্ডেন্সি বাড়বে, এর সাথে অ্যাড হওয়ার টেন্ডেন্সি বাড়বে। আর এই কাজটাকে আমরা করবার জন্যই এই এডিবল সল্ট অ্যাড করি। তাহলে তোমরা এটা বইয়ের সেন্টেন্সটা বলবা, আর ইন এডিশন আমার থেকে কি শেয়ার করলাম সেটা হচ্ছে যে তোমরা বলবা যে এডিবল সল্ট অ্যাড করলে সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন বাড়ে। আর সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন বাড়ার কারণে এই স্যাপনিফিকেশনটা আরো কি হয়, কুইক হয়, বা স্যাপনিফিকেশনটা আরো ফাস্টার হয়, এই আর কি। ইজ দ্যাট ক্লিয়ার? আই হোপ বুঝতে পারছো। আর এটা পার্ট অফ কনডেনসেশন। স্যার, সোডিয়াম আয়ন বাড়ানোর জন্য তো আমরা সোডিয়ামের অন্য সল্ট ইউজ করতে পারতাম না? সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে সলিউবল, আর অন্যগুলা কম সলিউবল। সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে অনেক বেশি সলিউবল। কথা বুঝতে পারছো? সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে কি অনেক বেশি সলিউবল, অন্যরা এত সলিউবল না, ঠিক না? আরেকটা ব্যাপারও আছে এখানে, আরেকটা ব্যাপারও আছে, সেটা হলো গিয়া মানে তুমি মানে স্যাপনিফিকেশন করবা, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং না? এখন সেই ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং এর জন্য তুমি কাকে হেল্পিং হ্যান্ড হিসেবে নিবা, যেটা কিনা অ্যাভেলেবল। তুমি সোডিয়াম সালফেট কি খুব অ্যাভেলেবল? সোডিয়াম কার্বনেট কি খুব অ্যাভেলেবল? তুমি ওগুলো দিলে তো সাবান বেশি তো তোমার ওই টাকা উঠবে না। সাবান বেশি করলেও তো তোমার সোডিয়াম সালফেটের দাম আসবে না, সোডিয়াম কার্বনেটের দাম আসবে না। যেহেতু সল্ট অ্যাভেলেবল, সোডিয়াম ক্লোরাইড অ্যাভেলেবল এন্ড চিপ, তাহলে তুমি কোনটাকে ইউজ করবা? সোডিয়াম ক্লোরাইড, ঠিক না? তো এখানে তো তোমাকে এখানে তো কস্ট কস্ট ইফেক্টিভ দেখতে হবে, ঠিক না? জি স্যার। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন যেটা আছে সেটা হলো যে তোমার যেটা বলা আছে যে ইথিনকে আমরা বার্ন করব, ইথিন। তো ইথিনকে বার্ন করা মানে ইথিন প্লাস অক্সিজেন। ইথিনকে বার্ন করা মানে হচ্ছে ইথিন প্লাস অক্সিজেন। আচ্ছা, ইথিন হলো C2H2, আর ইথিন প্লাস O2 মিলে হবে নাথিং বাট কার্বন ডাইঅক্সাইড ওয়াটার, নাথিং বাট কার্বন ডাইঅক্সাইড ওয়াটার। এবং রিমেম্বার ওয়ান থিং, সেটা হলো এই কম্বাসশন রিয়াকশনে ওয়াটার কিন্তু লিকুইড হয় না, ওয়াটার হয় হচ্ছে ওয়াটার ভ্যাপার। কম্বাসশন রিয়াকশনে ওয়াটার হয় হচ্ছে ওয়াটার ভ্যাপার, কম্বাসশন রিয়াকশনে ওয়াটার ভ্যাপার। সেই কারণে তারা কিন্তু খুবই কনসিয়াসলি বলে দিচ্ছে ওয়াটার ভ্যাপার, কারণ তুমি যদি আপত্তি করতাও লিকুইড ওয়াটার, এই জন্য তারা কিন্তু খুব কনসিয়াস ছিল ব্যাপারে ওয়াটার ভ্যাপার। ওকে ফাইন, কথা সেটা না, এটা হচ্ছে তোমাকে ব্যালেন্স করতে হবে। তো এটা ব্যালেন্সের জন্য C2 আছে, এখানে একটা 2 দেওয়া লাগবে, H4 আছে, এখানে একটা 2 দেওয়া লাগবে, এবং শেষে তোমাকে দেখতে হবে অক্সিজেন। 4টা 2টা 6টা, তো এখানে 3 দিতে হবে। তো ডান ইট, তো এটা শেষ। ওকে, তো এইটা শেষ হবার পর তোমাকে বলছে যে কত গ্রাম ওয়াটার প্রডিউস হবে, তাহলে কতটুকু ওয়াটার প্রডিউস হচ্ছে, 2:18 গ্রাম, 2:18 গ্রাম। ওয়াটারটা কতটুকু প্রডিউস হচ্ছে, 2:18 গ্রাম। এখন কথা হচ্ছে যে কার এগেনস্টে চাইছে, এর এগেনস্টে চাইছে, এর 1 গ্রাম থেকে চাইছে। তো এর ম্যাস কত, 28 গ্রাম। ইথিন কত, 28 গ্রাম। তার মানে 28 গ্রাম ইথিন বার্ন করলে হয় 2:18 ওয়াটার। তাহলে 1 গ্রামের জন্য কত? এর চাইতে কি আর মানে আর সহজ কিছু হয়? তো দ্যাট এটা জাস্ট তুমি ফার্স্ট অফ অল ক্ল্যারিফাই করবা যে যেহেতু বলতে হচ্ছে মনোমার অফ ইথিলিন, তো তুমি এটা আগে মেনশন করে নিবা ইন্ট্রোডাকশনে যে মনোমার অফ ইথিলিনটা কি, দ্যাট মিনস ইথিন বলে তারপরে ইথিনের রিয়াকশন দেখাবা, ফলোড বাই হচ্ছে গিয়া ইউনিটারি সিস্টেমের সলিউশনটা দেখাবা। ওকে, এবার আসো যে কোশ্চেনটা, মিথেন আর ইথেনের মিউচুয়াল কনভার্সন। মিথেন থেকে একবার ইথেন, ইথেন থেকে মিথেন। তাহলে তোমরা একবার ট্রাই করতেছো যে মিথেন টু কি ইথেন, মিথেন টু ইথেন। এখন এটা কিন্তু এমন একটা জিনিস, এটা আমার মনে হয় 10টা স্টুডেন্টকে করতে দিলে, অথবা 100 স্টুডেন্ট বা 1000 স্টুডেন্টকে আমরা যদি অল ওভার দ্য কান্ট্রি করতে দেই, তার মধ্যে আমার মনে হয় 3-4টা মেথড বের হয়ে যাবে, 3-4টে মেথডে করা পসিবল এটা। তারপরে এখন তোমার ওই মুহূর্তে কোনটা মনে পড়তেছে সেটা দেখো। মিথেন থেকে ইথেন করতে বলছে না, তো যে যেভাবেই করো অনেকভাবেই করা যায়। তোমরা যদি এই রিঅ্যাকশনটা মনে রেখে থাকো, এই রিঅ্যাকশনটা যদি মনে রেখে থাকো, তাহলে কিন্তু তোমার কাজটা অনেক সহজ হয়ে যাচ্ছে। এটা স্কুলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। হ্যাঁ,
মিথেন থেকে কি হয়, ইথিন হয়। তোমরা দেখছো এটা মানে মেইন বই নাই কিন্তু, অর্থাৎ বইয়ের মূল জায়গায় নাই, এটা আছে হচ্ছে গিয়ে এক্সারসাইজে যায়। তো এক্সারসাইজে আছে বলেই এটা কিন্তু আমরা অ্যাপ্লাই করার সুযোগ আছে। হ্যাঁ, তাহলে এটা মিথেন, এটার 2 না, মিথেন 1500 ডিগ্রি সেলসিয়াসে ইথাইন প্রডিউস করে, এন্ড যেহেতু ইথাইন হয়েছে, তো বুঝতে পারতেছো যে কত ইজি হয়ে গেল ব্যাপারটা। তাহলে মিথেন থেকে যেহেতু এক লাফে ইথাইন হয়ে যাইতে পারো তুমি, তাহলে আর তোমার চিন্তা কি, অর্থাৎ কার্বন ডাবলিং হওয়া দরকার, এন্ড ডাবলিং হয়েও গেল। তারপরে তো আর কোনো কষ্টই নাই। তারপরে জাস্ট আরো তিনটা কি, সরি তিনটা না, আরো 2 মলিকুল হাইড্রোজেন অ্যাড করবা, আরো 2 মলিকুল হাইড্রোজেন অ্যাড করবা, এন্ড 2 মলিকুল হাইড্রোজেন অ্যাড করো কোন কন্ডিশনে, নিকেল ক্যাটালিস্ট 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসে। আর তখন কি হয়, C2H6। তাইলে দেখছো অনেকেই এটা নিয়ে কিন্তু প্রথমে কমপ্লেক্সিটিতে ভুগবে, যে মনে হবে যেন এটা কি আমাকে কোনো কোনো কমপ্লেক্স কিছু দিছে, শুড আই কিপ দিস, অনেকে এটা কিন্তু ভাববে। কিন্তু আসলে দেখো, তুমি যদি অ্যাটেম্পটা নাও তাহলে দেখবা যে আসলেই তো এটা ইজি। তাহলে মিথেন থেকে ইথাইন হয়, তো সেই ইথাইন থেকে তো জাস্ট ইথেনে কনভার্ট হচ্ছে, তো ইট ইজি। আরেকটা হচ্ছে এই অপোজিটটা, ঠিক আছে, সেটা হলো ইথেন থেকে এবার মিথেনে যাওয়া লাগবে। ইথেন থেকে মিথেনে যাওয়ার জন্য আমার মনে হয় সবাই একটা মেথডেই যাবে। এইটা অনেকে অনেক রকম মেথডে, কয়েকটা ডিফারেন্ট মেথডে যেতে পারবে। যেমন এইটা আরেকটা মেথড দিয়ে যাওয়া যেত, হয়তো আরো লেন্দি হবে, দরকার নেই ওই রিস্কে যাওয়ার, ওটাও যাওয়া যেত। কথা বলছো, আমি একটু দেখাবো। আরেকটা অপশন কি ছিল, এইটাই, এটার আরেকটা অপশন নেওয়া যেত। যেমন আমরা কি করতে পারতাম, মিথেন ক্লোরিন রিয়াকশন করে মিথাইল ক্লোরাইড করে নিতে পারতাম, মিথেন আর ক্লোরিন রিয়াকশন করে আমরা মিথাইল ক্লোরাইড করে নিতে পারতাম, বাই প্রোডাক্টে হাইড্রোক্লোরিক অ্যাসিড হতো। এটাও কিন্তু 2 স্টেপেই হবে, কিন্তু মনে রাখাটা হলো কথা, যে মনে আছে কিনা, ঠিক না। মিথাইল ক্লোরাইড কি তোমাদের মনে নাই, সোডিয়ামের সাথে রিয়াকশন করে ড্রাই ইথারের প্রেজেন্সে ইথেন প্রডিউস করে যে, আর সোডিয়াম যে ক্লোরাইড হয়, এটাকে কি বলে, উডস রিয়াকশন। এটাকে কি বলে, উডস রিয়াকশন বলে না, এটাকে কি বলে, উডস রিয়াকশন। তার মানে এটাও কিন্তু নট মোর দ্যান 2 স্টেপ, এটাও কিন্তু 2 স্টেপের বেশি যায়নি। কিন্তু কথা হচ্ছে যে মনে পড়তে তো হবে, ঠিক না, মনে পড়তে হবে। অর্গানিকের ব্যাপারটাই ওই, যে ওই সময় মানে এত স্বল্প সময়ে মনে পড়বে কিনা। তাহলে এটা একটা জানা আছে যে মিথেন ইথাইনে কনভার্ট হয়, ডাবলিং হয়, তো দ্যাট ওই অপশনটা নিতে পারি। নয়তো মিথেন থেকে মিথাইল ক্লোরাইড বানায়া পরবর্তীতে আমরা উডস রিয়াকশন আমার জানা আছে, তো উডস রিয়াকশনের হেল্প নিলাম, তো হয়ে গেল না। আমি জানি যে এটাও কেউ দিবে, এটাও কেউ দিবে, একদম 50-50। আমি জানি যে এটা 50% দিবে, এটা 40 দিবে, এটা 40 দিবে। এর বাইরেও কিছু কিছু সিস্টেম আছে স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে, সেটা হয়তো বেরোবে 20%-এর মতো। আচ্ছা, এবার পরেরটা যেটা অপোজিট, যেটা C2H6 টু মিথেন, এটার জন্য তোমার হ্যান্ডে আসলে একটাই অপশন আছে, অর্থাৎ এটা যারা করবে এটা তাদের জন্য আর কোনো চয়েস নাই, এটা যা করবো এটা সবাই তাই করতে হবে। এটা হচ্ছে যে এই C2H6 যেটা আছে, C2H6 এর সাথে হ্যালোজেন দিতেই হবে, দিয়ে C2H5Cl বানাইতে হবে। ওকে, অর্থাৎ এটা ছাড়া অন্য কোনো ভাবে মানে তোমাদের লেভেল থেকে ভাবতে পারবে না স্টুডেন্টরা, আমি বানিয়ে দিতে পারবো, আমি করতে পারবো। এটাতে ছিলাম আর কি। হ্যাঁ, যে অপোজিট যেটা, হ্যাঁ, যে ইথেনকে আমরা কনভার্ট করব মিথেনে। তো এটাকে থিঙ্ক করতে হবে যে ইথেন থেকে মিথেন মানে হচ্ছে কার্বন রিডাকশন করতে হবে। তো কার্বন রিডাকশনের ওয়ে আউট একটাই, সেটা হচ্ছে যে ফার্স্টে এটাকে অ্যালকেল হ্যালাইডিন নাও, কারণ তোমার টার্গেট হচ্ছে এটাকে অ্যালকোহলে কনভার্ট করা, তোমার টার্গেট হচ্ছে এটাকে অ্যালকোহলে কনভার্ট করা। অ্যালকোহলেই বা কেন কনভার্ট করবা, কারণ অ্যালকোহলে কনভার্ট ছাড়া তো আর তুমি এটাকে অ্যাসিডে কনভার্ট করতে পারবা না, এবং বিফোর দ্যাট অ্যালডিহাইড হবে।
বিফোর দ্যাট অ্যালডিহাইড হবে, অ্যালডিহাইডে হওয়ার পরে সেটাকে কার্বক্সিল গ্রুপে কনভার্ট করবা। দিস ইজ এ বিগ জার্নি, দিস ইজ এ বিগ জার্নি, কারণ ইউ হ্যাভ only one option to reduce carbon. And the last of all, এই তার মানে বুঝতে পারতেছো যে প্রথমটা একটু হয়তো লাইট ছিল, অর্থাৎ মিথেন থেকে ইথেনে যাওয়াটা একটু ইজি ছিল। মিথেন থেকে ইথেনে যাওয়ার অপশন ছিল হচ্ছে গিয়ে, যেহেতু তারা একদম ডাবলিং হয়ে যায় জাম্পিং করে, কিন্তু তোমার রিডাকশনটা এত সহজে হয় না। তো রিডাকশন করার জন্য তোমার টার্গেট থাকবে এই ইকুয়েশনে যাওয়া। লাস্ট যে ইকুয়েশনটা তোমরা জানো, এটাকে ডিকার্বক্সিলেশন বলে। লাস্টের যে ইকুয়েশনটা এটাকে ডিকার্বক্সিলেশন বলে। এন্ড তোমার গোল ছিল এই ডিকার্বক্সিলেশন, তোমার টার্গেটটা ছিল ডিকার্বক্সিলেশনে যাওয়া। এখন মনে রাখবা, কার্বন রিডিউস করার জন্য তোমার জার্নিটা যেখান থেকে শুরু হোক না কেন, এন্ডিংটা কোত্থেকে হবে? ডিকার্বক্সিলেশন দিয়ে। এন্ডিংটা কোন জায়গা দিয়ে হবে? ডিকার্বক্সিলেশন। তার মানে তোমাকে কি করতে হবে? তোমার যেখান থেকে আমি শুরু করি না কেন, তোমাকে যেতে হবে কোন পর্যন্ত? ওই ডিকার্বক্সিলেশন পর্যন্ত, যদি তুমি কার্বন রিডাকশন করতে চাও। তো দ্যাট এই হচ্ছে ওয়ে। তাহলে ইথেন থেকে মিথেনে যাবা, তোমাকে যেতে হবে ডিকার্বক্সিলেশনে। তার জন্য চাই অ্যাসিড, অ্যাসিডের জন্য চাই অ্যালডিহাইড, অ্যালডিহাইড জন্য চাই অ্যালকোহল, অ্যালকোহল যে জন্য চাইছি অ্যালকেন হ্যালাইড, সেটা দিতে হচ্ছে অ্যালকেন। ভাইস ভার্সা দেখতে হবে। কথা বুঝতে পারছো? তো এই রিয়াকশন কিন্তু কোনোটাই এমন না যে একদম ফার্স্ট টাইম দেখা, মানে রিয়াকশন সবই আমাদের আগের দেখা, রিয়াকশন আমাদের আগেরই দেখা, কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে তোমার আমাদেরকে এটা এতগুলোকে একত্র করে দেখা লাগলো আর কি। হ্যাঁ, আচ্ছা স্যার, বলো। অ্যালডিহাইডের সাথে ন্যাসেন্ট অক্সিজেন প্লাস করলে ওইখানে বাই প্রোডাক্ট ওয়াটার কেন হয়? মানে অক্সিডেশন যদি করো তাহলে তোমার কি বলা হয়, বাই প্রোডাক্ট তো ওয়াটার হবেই, কারণ ওখানে তো কার্বন হাইড্রোজেন ছাড়া হাইড্রোজেন অক্সিজেন, মানে তোমার এখানে প্রথম কথা হচ্ছে এই রিয়াকশন গুলো ব্যালেন্স করা না। তো তুমি অ্যালকোহলকে অক্সিডাইজ করে যে বাই প্রোডাক্ট ওয়াটার পেয়েছো, অ্যালকোহলকে অক্সিডাইজ করে বাই প্রোডাক্ট কি পেয়েছো? ওয়াটার পেয়েছো, ঠিক না? ঠিক আছে। তো এখন অ্যালডিহাইডকে অক্সিডাইজ করে বাই প্রোডাক্ট ওয়াটার পাওয়াটা তো একই ইস্যু। যেহেতু অ্যালকোহলকে অক্সিডাইজ করেও আমরা বাই প্রোডাক্ট ওয়াটার পাচ্ছি, তাহলে ওয়াই নট অ্যালডিহাইডকে? শুধুমাত্র তোমরা এখানে একটু ফিল করতেছো যে অ্যালকোহল থেকে তোমাদের কাছে অ্যাপারেন্টলি মনে হইতেছে যে অ্যালকোহলের হাইড্রোজেন বেরোয় আসছে আর এখান থেকে অক্সিজেন নিয়ে সে ওয়াটার করছে, এটা মনে হইছে। আর পরেরটাতে মনে হইছে যে অক্সিজেন অ্যাড হইছে, পরেরটাতে এই কারণে তোমাদের কাছে কনফিউশন লাগছে যে মনে হইতেছে ওটাতে তো অক্সিজেন অ্যাড হইলো, তাইলে ওয়াটার আসলো কোত্থেকে? অক্সিজেন তো অ্যালডিহাইডে আমি একটা অক্সিজেন দিলেই তো সে অ্যাসিড হয়ে যায়, তারপরে সে কি করে ওয়াটার বানায়? ঠিক আছে, আসলে এটা প্রশ্নই ওঠে না, এটা তো ব্যালেন্স করা নাই। রিমেম্বার, এটা ব্যালেন্স করা নাই। এই অ্যালডিহাইডের সাথে অক্সিজেন মানে এইভাবে অ্যাড হয় নাই যে এটা অ্যালডিহাইড ন্যাসেড অক্সিজেন দেওয়ার পরে সে ম্যাজিকের মতো এসে এই জায়গাটাতে বসছে আর এখানে জায়গা বদল করে দিছে। এইভাবে কি আর হইছে? এভাবে তো আর হয়নি, ঠিক না? তো দ্যাট রিয়াকশনের মতো করে হইছে, যার জন্য তোমাকে ভাবতে হবে যে এখানে অক্সিজেন যেমন অ্যাডও হইছে, হাইড্রোজেন এখান থেকে রিমুভও হইছে, কিন্তু ব্যালেন্স করি নাই বলে বুঝতে পারো নাই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে আমাদের 1 নাম্বার হয়ে গেল না? নেক্সট 2 নম্বর। আচ্ছা,
তাহলে 2 নম্বরের পুরো মানে কোশ্চেনটাই দেখলাম যে চ্যাপ্টার 4 থেকে, পুরো কোশ্চেনটাই বোধহয় চ্যাপ্টার 4 থেকে আমার মনে হয়। যাই হোক, তাও আলোচনা করে দেখি। এখানে তোমার এতে বলা আছে হোয়াট ইজ কল্ড কয়েনিক মেটাল। তো হুইচ ওয়ান ইজ কল্ড কয়েনিক মেটাল, এটাতে তোমরা জানো যে গ্রুপ 11 এর যে এলিমেন্ট গুলো, হ্যাঁ, গ্রুপ 1 এর যে এলিমেন্ট তোমার হচ্ছে গিয়ে মেটাল কপার সিলভার গোল্ড, গ্রুপ 11 এর যে মেটাল যেটা হচ্ছে গিয়া কপার সিলভার গোল্ড, এন্ড দে আর নোন এজ কয়েনিক মেটাল। মানে এরাই কয়েন তৈরি করে, এদের দিয়ে কয়েন তৈরি হয়, সো দ্যাট এদেরকে তখন বলা হয় কয়েন মেটাল। আচ্ছা, বিতে যেটা বলা আছে যে ইজ ইট পসিবল টু ফাইন্ড দ্য আয়োডিন ইন লিকুইড স্টেট, ইজ ইট পসিবল টু ফাইন্ড দ্য আয়োডিন ইন লিকুইড স্টেট, এক্সপ্লেন করতে বলছে। আমি এখানে হিন্টস কি দিয়ে দিচ্ছি, হিন্টস লিখছি যে নো, মানে ফার্স্ট অ্যান্সার কি যে নো, এটা লিকুইড স্টেটে পাওয়া যাবে না। এবং কেন, এক্সপ্লেনেশনটা কি, কারণ এটা সাবলিমেশন হয়, আয়োডিনের কি হয়, সাবলিমেশন হয়। তো ডেফিনেটলি সাবলিমেশন কি ব্যাপারটা সেটা বুঝে বললে অ্যান্সারটা হয়ে যাবে। আচ্ছা, সি এর কোশ্চেন যেটা এখানে আছে, দেখো সি এর কোশ্চেন যেটা আছে সেটা বললো যে বাই দ্য ইলেকট্রনিক কনফিগারেশন ফাইন্ড দ্য পজিশন অফ কি বলা হয়, কার কথা বলছে, ওয়াই। এটা একটু মিনিমাইজ করে নেই। আচ্ছা দেখো, by the electronic configuration find the position of y in the periodic table, তাহলে y কি, এই তো y, তাহলে y এর ইনফরমেশন কি, যে situated at the fourth position at the right side of calcium in the periodic table। অর্থাৎ ক্যালসিয়াম থেকে রাইট সাইডে ফোর্থ পজিশনে, ক্যালসিয়াম থেকে রাইট সাইডে ফোর্থ পজিশনে। তাহলে কি বুঝলা, ক্যালসিয়াম থেকে রাইট সাইডে ফোর্থ পজিশন। আচ্ছা, সুমাইয়া বলছে এটা কোন ইয়ারের কোশ্চেন, আমি তো ওই যে লিখছিলাম ঢাকা বোর্ড 2019, হ্যাঁ, ঢাকা বোর্ড 2019। ওকে, তো দেখো যে ব্যাপারটা, তাহলে এখানে বলা হলো যে বাই দ্য ইলেকট্রনিক কনফিগারেশন ফাইন্ড দ্য পজিশন অফ ওয়াই ইন দ্য পিরিয়ডিক টেবিল, অর্থাৎ সিচুয়েটেড এট দ্য ফোর্থ পজিশন এট দ্য রাইট সাইড অফ ক্যালসিয়াম ইন দ্য পিরিয়ডিক টেবিল। অর্থাৎ ক্যালসিয়াম থেকে রাইট সাইডে ফোর্থ পজিশন, তার মানে ক্যালসিয়াম 20, রাইট সাইডে ফোর্থ পজিশন 24 ক্রোমিয়াম। তো ক্রোমিয়ামের পজিশন ডিটারমিন করতে বলছে বাই দ্য হেল্প অফ ইলেকট্রনিক কনফিগারেশন সার্টেনলি। সো দ্যাট কি হলো, এই যে এটা ক্রোমিয়াম, যেটার পজিশন তোমরা জানো, এই যে গ্রুপ 4, সরি পিরিয়ড 4 আর গ্রুপ হচ্ছে 6। তো ইলেকট্রনিক কনফিগারেশন করবা, ইলেকট্রনিক কনফিগারেশন করে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে এটা পিরিয়ড হবে 4, কারণ এটা তো শেষে আছে 4s1, আর এটা পজিশন হবে গ্রুপ 6 এ, কারণ ভ্যালেন্সিয়াল ইলেকট্রন থাকবে 6। সো দ্যাট এটা ইজিলি বলতে পারতাম। ডি এর কোশ্চেন, অ্যানালাইজ দ্য অর্ডার অফ দ্য অ্যাটমিক সাইজ অফ দ্য 3 এলিমেন্টস x, y and z। তো এখানে যে এলিমেন্ট গুলো আছে তারা হলো ক্যালসিয়াম, ও মানে তারা হচ্ছে বলতে কি, মানে এখানে তোমার হলো গিয়া এক্স, যেটা এক্স হচ্ছে ফসফরাস, কি করে ফসফরাস, বলছে যে 2 protons less of the indicated atom than chlorine, অর্থাৎ ক্লোরিনের থেকে 2টা প্রোটন কম। তো ক্লোরিন থেকে 2টা প্রোটন কম মানে কয়টা প্রোটন, 15। তো 15 প্রোটন কার হয়, সেটা হচ্ছে ফসফরাসের, তো ফসফরাস। আচ্ছা, ওয়াই তো ক্রোমিয়াম, এন্ড জেড হচ্ছে গিয়া সিচুয়েটেড ইন দ্য ফোর্থ পিরিয়ড এন্ড গ্রুপ নাম্বার 2, তার মানে এটা ক্যালসিয়াম, এটা হচ্ছে ক্যালসিয়াম। তাহলে কি দাঁড়ালো শেষ পর্যন্ত, ফসফরাস ক্রোমিয়াম ক্যালসিয়াম। তো ফসফরাস ক্রোমিয়াম ক্যালসিয়াম হলে ইউনো ক্যালসিয়াম আর ক্রোমিয়াম হচ্ছে গিয়া একই পিরিয়ডে, ক্যালসিয়াম আর ক্রোমিয়াম একই পিরিয়ডে, এন্ড সেই পিরিয়ডে ক্যালসিয়ামের সাইজটা ক্রোমিয়ামের চাইতে কি হবে, মোর হবে, বিকজ যত রাইটে যাবা সাইজ তত ডিক্রিজ হয়, যত রাইটে যাবা সাইজ তত ডিক্রিজ হয়, সেই হিসেবে ক্যালসিয়ামের চাইতে ক্রোমিয়াম স্মলার। আচ্ছা, এরপরে আসবে ফসফরাস, এন্ড ফসফরাস যখন আসবে, ফসফরাস তো থার্ড শেলে, ক্যালসিয়াম তো ফোর্থ শেল, ক্রোমিয়ামের তো ফোর্থ শেল, কিন্তু ফসফরাসের সেখানে তো থার্ড শেল। তো থার্ড শেল যেহেতু, তো এটা কি হবে, স্মলার হবে, এটা কি হবে, স্মলার হবে, তার মানে এদের মধ্যে ফসফরাস হচ্ছে স্মলেস্ট। এখন তোমাদেরকে বলি, তোমাদের মনে থাকার কথা,
বেশি দিন না, মানে এই যে নিয়ার ফিউ ব্যাক কিছুদিন আগেই আমি কিন্তু অ্যাটমিক সাইজের উপরে কোনো একটা ক্লাসে বেশ সময় দিয়েছিলাম। অ্যাটমিক সাইজের উপরে পিরিয়ডিক প্রপার্টিস এর ক্লাসের উপর আমি যে সময়টা দিয়েছিলাম অ্যাটমিক সাইজে, সেই লেসনটা তোমরা প্রপারলি দেখবা। তাতে করে যেটা হবে, আমি সেখানে তোমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে অ্যাটমিক সাইজ তোমাদের ঠিক দেখো, যারা ক্লাসে ছিলা দেখো কথাগুলো মিলিয়ে নাও। আমি কি বলেছিলাম যে তিনটা এলিমেন্ট দিলে নর্মালি কি করে, তিনটা এলিমেন্ট দিলে নর্মালি কি হবে, ভেরি মাচ সার্টেন যে দুইটা এলিমেন্ট থাকবে একই পিরিয়ডে, একটা এলিমেন্ট থাকবে ডিফারেন্ট পিরিয়ডে। দুইটা এলিমেন্ট থাকবে একই পিরিয়ডে, একটা এলিমেন্ট থাকবে ডিফারেন্ট পিরিয়ডে। এন্ড সেখানে আই সাজেস্টেড, কি বলেছিলাম, যে যারা একই পিরিয়ডে আছে তাদেরকে আগে, তাদের ডিসিশন আগে নিবা। যারা একই পিরিয়ডে আছে তাদের ডিসিশন আগে নিবা। কিভাবে নিবা? কারণ পিরিয়ডে যত রাইটে যাবা সাইজ তত স্মল হবে। অর্থাৎ তুমি ক্যালসিয়াম ক্রোমিয়ামের ডিসিশনটা আগে নিতে পেরেছো। তারপরে কি বলেছিলাম, যে তারপরে যেটা অন্য পিরিয়ডে আছে সেই এলিমেন্টটা আইদার সবার আগে আসবে নয় সবার পরে যাবে। কারণ তাদের মধ্যে ক্লিয়ারলি ডিফারেন্স থাকবে হচ্ছে অরবিট, তার সাথে অন্যদের ডিফারেন্স একেবারে ক্লিয়ার হয়ে যাবে। কেমন? এখানে যেমন থার্ড শেল আর ফোর্থ শেলের ডিফারেন্স, তার মানে ফসফরাস কি হবে, সবচেয়ে ছোট। তাইলে ওই ক্লাসটা ফলো করবা, এট দ্য সেম টাইম এখন যা বললাম তাও ফলো করলা। আমার মনে হয় এটার জন্য আর বোর্ডে যাওয়া দরকার নেই। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনের সোর্স দেখা যাচ্ছে হচ্ছে চ্যাপ্টার 7 আর 10। দেখো কোন চ্যাপ্টারের সাথে কোন চ্যাপ্টার। আচ্ছা, কিভাবে কি করছে, 7 নিলাম কেন দেখি তো। আচ্ছা, 7 কেন ভাবছি, এটা মনে হয় ভাবা উচিত ছিল 9। মানে এই কাজটা আমি করছি আসলে কি জানো, এই যে আজকে বিকেলে মানে তোমাদের ক্লাস আছে এটা আমার মাথায় ছিল। আমি প্রায় 6টা পর্যন্ত ক্লাস নিছি, তারপরে 6টা থেকে 6:30 পর্যন্ত এই কাজটা করলাম আমি। আচ্ছা, তো এখন এই যে এটা 9 হবে। আচ্ছা ঠিক আছে, তাই যদি হয় তো এতে বলছে কি, হোয়াট ইজ কল্ড ক্যাটায়ন, হোয়াট ইজ কল্ড ক্যাটায়ন। তাহলে এখানে এর যে হিন্ট দেওয়া আছে পজিটিভ আয়ন, তো যেভাবেই খুশি বলো ক্যাটায়ন কি, পজিটিভ আয়ন বললেও যেমন হবে। আর তুমি যদি বলো যে কোনো স্পেসিস যখন ইলেকট্রন ডোনেট করে, কোনো স্পেসিস যখন ইলেকট্রন ডোনেট করে তখন যে পজিটিভ চার্জ স্পেসিস গুলো তৈরি হয় সেগুলোই হচ্ছে গিয়া ক্যাটায়ন। আচ্ছা, বি কি বলছে, acid rain is the cause of extinction of many living beings. Acid rain is the cause of extinction of many living beings. তো যাই হোক, এইটাতে আসলে কি জানো, এটাতে তো তোমরা 2 মার্কস তো অনেকগুলো কথাই বলতে পারবা। যেমন তোমরা এইটাতে অবশ্যই বলবা যে অ্যাসিড রেইন কি, এন্ড তারপরে যে বলবা যে তোমার হচ্ছে গিয়া হোয়াট আর দ্য এফেক্টস অফ অ্যাসিড রেইন, অ্যাসিড রেইনের এফেক্ট কি। তবে কোন এফেক্টস গুলা বলবা যেগুলা লিভিং বিইংস এর জন্য। তো লিভিং বিইংস এর এফেক্টস এর মধ্যে একটা এখানে আমি যেটা হিন্টসে লিখে দিছি, হ্যাঁ, সেটা হচ্ছে যে পিএইচ, পিএইচ বিলো 4.6, না না সরি ভুল হয়েছে, 5.6 হবে। নট 4.6, এটা কারেকশন করে নিও। কারেকশন আমি করলাম। আচ্ছা, তাহলে 5.6 হবে। হ্যাঁ, আচ্ছা, তো তোমরা অ্যাসিড রেইন কি সেটা বলবা, তবে এটা অবশ্যই বলতে হবে যে অ্যাসিড রেইনের পিএইচ হচ্ছে 5.6। এখন অ্যাসিড রেইনের পিএইচ যখন 5.6, তার মানে কি পিএইচ লেভেলটা হচ্ছে লোয়ার। তো এই লোয়ার পিএইচ এর কারণে লিভিং বিংস গুলো তোমার কি হয়, এফেক্টেড হয় আর কি। তো এর মধ্যে মেইন এফেক্টেড হয় হচ্ছে গিয়া যারা তোমার হচ্ছে গিয়া অ্যাকুয়াটিক লিভিং যারা, অর্থাৎ পন্ডস ওয়াটার, রিভার ওয়াটার। তো ওই ক্ষেত্রে বেশি এফেক্টেড হয় আর কি, যে পন্ডস ওয়াটার বা রিভার ওয়াটারের অ্যাসিডিটি বাড়ে এন্ড পিএইচ লেভেল কমে যায়, যার জন্য সেখানে যা লিভিং বিং আছে তাদের জন্য এটা অনেক বেশি এফেক্টেড হয়, তারা বেশি এফেক্টেড হয়। এখানে তোমার প্লান্টসটাও এফেক্টেড হয়, কারণ সয়েলের পিএইচ কমে যায়, সয়েলের পিএইচ, সেই হিসেবে প্লান্টসটাও কিন্তু এখানে এফেক্টেড হয়। আর হিউম্যান বিইং এর কথা বলতে গেলে হিউম্যান বিইংও লিটল বিট তো তোমার এফেক্টেড হবেই। মানে হিউম্যান বিইংরাও অ্যাসিড রেইনের কারণে তারাও আমাদের যে হিউম্যান বিইং মানে ম্যানকাইন্ড, সেটাও তো কিছুটা হলেও এফেক্টেড হবে। যদিও আমাদের স্কিনের পিএইচ 5.5, তো সেটা আমরা অনেকটা টলারেট করতে পারি, কিছুটা হলেও টলারেট করতে পারি। কিন্তু যদি অনেক বেশি কমে যায় পিএইচ, তাহলে কিন্তু আবার আমাদের জন্য এটা হচ্ছে গিয়া হার্মফুল। তো সেরকম ভাবে 2 মার্কের জন্য লিখে দিয়ে আসবা। আচ্ছা, সিতে কি বলছে,
হাউ দ্য স্টোমাক পেইন অফ দ্য রায়ান ইজ রিমুভ, ডিসকাস ইট। তো আমরা বুঝতে পারতেছি যে কি বলছে, যে অ্যান্টাসিডের ইস্যু, ঠিক না? মানে এইগুলো দেখলেই বুঝে যাবা যে অ্যান্টাসিডের ইস্যু। আচ্ছা, তাহলে এখানে তোমার শীতে যেটা বলা হয়েছে যে নিউট্রালাইজেশন রিয়াকশন, মানে এখানে বিষয়টা দাঁড়াবে কি, নিউট্রালাইজেশন রিয়াকশন। অর্থাৎ তোমরা অ্যান্টাসিড কিভাবে ফাংশন করে, অ্যান্টাসিড কিভাবে ফাংশন করে, আমার মনে হয় ওই কথাটাই তো বলবা, ঠিক না? যে অ্যান্টাসিড কিভাবে ফাংশন করে। তো তবে এখানে অবশ্যই বলতে হবে তোমার পেইন হইছে কেন, অ্যাসিডিটির জন্য। সেই অ্যাসিডিটি ক্রিয়েট হইছে কেন, মানে হোয়াট আর দ্য কজেস অফ অ্যাসিডিটি, কি কারণে অ্যাসিডিটি হইতে পারে। অ্যাসিডিটি তোমার আসলে দুইটা কারণে হতে পারে। তোমরা অনেক সময় একটা কারণ বলো, কিন্তু অ্যাসিডিটি দুইটা কারণে হতে পারে। সেটা হচ্ছে যে যদি তোমার আমাদের স্টোমাকটা খালি থাকে, এমটি থাকে, তাহলে আমাদের একটা সার্টেন পিরিয়ড পর পর সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কি হয়, এমিশন হয়, সিক্রেশন হয়। তো যার কারণে ওইখান থেকেই তোমার অ্যাসিড জমতে থাকে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যদি এমন কোনো ফুড হ্যাবিট আমাদের থাকে যেগুলো থেকে প্রচুর অ্যাসিড পায়, সেগুলোর কারণেও অ্যাসিডিটি বাড়ে। তো দুইটা কারণেই কিন্তু অ্যাসিডিটি হয়। তুমি যদি এমটি স্টোমাক দেখো তাহলেও অ্যাসিডিটি হবে। আর যদি তুমি ফুড হ্যাবিট যদি এমন হয়, বা তোমার ফুড গুলো যদি অ্যাসিড অয়েলি ফুড হয় বা জাঙ্ক ফুড হয়, তাহলে কিন্তু সেগুলো থেকেও তোমার অ্যাসিডিটি বাড়বে। দুইটা কারণ থাকবে অ্যাসিডিটির, এবং ফলোড বাই অ্যাসিডিটি আর অ্যান্টাসিডের মধ্যে যে ফাংশনটা, নিউট্রালাইজেশন রিয়াকশন, সেটা বলে অ্যান্সারটা ক্লোজ করবা। আচ্ছা, ডিতে বলা হয়েছে কি, অ্যানালাইজ দ্য লাস্ট ফেনোমেনা অফ দ্য সেম উইথ ইকুয়েশন। অ্যানালাইজ দ্য লাস্ট ফেনোমেনা অফ দ্য সেম। আচ্ছা, লাস্ট ফেনোমেনা বলতে যেটা যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে যে স্টোমাক অ্যাসিড যেটা, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, ডাজ নট রিঅ্যাক্ট উইথ মেটালিক কপার বাট রিঅ্যাক্ট উইথ অক্সিডাইজিং অ্যাসিড। তো এটা এক্সপ্লেন করতে হবে না? তো এটার জন্য আমি তোমাদেরকে ক্লু দিয়ে দিছি, যে হিন্টসটা দিয়ে দিছি, সেই হিন্টসটা হচ্ছে এখানে কোন ফ্যাক্টরটা কাজ করবে। ফ্যাক্টরটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি ফ্যাক্টর। ফ্যাক্টরটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি ফ্যাক্টর। অর্থাৎ তোমাকে ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড যে ফার্স্টে যে তুমি আসলে আন্ডার হুইচ ফ্যাক্টর এটা এক্সপ্লেন করবা। এইটাই যদি ধরতে না পারো তাহলে কিন্তু বিপদ। যেটা আমি এই হিন্টস দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এই হিন্টস গুলো হচ্ছে কি সেই কি ফ্যাক্টর গুলা। কি ফ্যাক্টর কি এখানে, কি ফ্যাক্টর হলো রিঅ্যাক্টিভিটি। তো এই জায়গাটায় আমি একটু বোর্ডে দেওয়া লাগবে। স্যার আমার সিতে একটা কোয়েশ্চেন আছে। অ্যান্টাসিডের জায়গায় বলো। স্যার ফ্রুটসে তো অ্যাসিড থাকে, তো আমরা যখন ফ্রুট খাই তখন তো ওখানে যে অর্গানিক অ্যাসিড গুলো আমাদের স্টমাকে যায়, তো ওখান থেকে অ্যান্টাসিড হতে পারে। তো আমরা যখন এক্সপ্লেন করবো আমাদেরকে অর্গানিক অ্যাসিড দিয়েও হচ্ছে রিয়াকশন দেখাতে হবে। হ্যাঁ, এখন বলি যে আমাদের ফ্রুটের কথা যেটা আসছো, ফ্রুটের যে অ্যাসিড সেগুলো অর্গানিক অ্যাসিড, তারা কতটা ইয়ে, তুমি শুনো, এখানে তো তোমার এক্সেপ্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা স্টোমাকে অলরেডি প্রেজেন্ট, যেটা হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এছাড়া আর কোনো ইনঅর্গানিক অ্যাসিড তো এডিবল না। ইনঅর্গানিক কোনো অ্যাসিডই না এডিবল না। এডিবল হচ্ছে শুধুমাত্র অর্গানিক অ্যাসিড। আর এগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন সোর্স থেকে পাওয়া যায়, ফ্রুট থেকে পাওয়া যায়, ফুড থেকে পাওয়া যায়, অয়েল থেকে পাওয়া যায়। তার মানে হচ্ছে যে তোমার কোনো সুযোগ নেই এখানে ইনঅর্গানিক সল্টের কোশ্চেন আনা। ইনঅর্গানিক এর ব্যাপারটা শুধু ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড পর্যন্তই লিমিটেড। তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড বাদ দিয়ে যত অ্যাসিডিটি সব হচ্ছে অর্গানিক অ্যাসিডের অ্যাসিডিটি, সব অর্গানিক অ্যাসিডের অ্যাসিডিটি। তো দ্যাট তোমার ইনঅর্গানিক অ্যাসিডের কথা তো আসতেছে না, এক্সেপ্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, এবার আসো যে জিনিসটা, সেটা হচ্ছে যে কোশ্চেনটা ওই যে লাস্ট ফেনোমেনা বলতে তারা বুঝাই দিছিল, যে লাস্ট ফেনোমেনা, সেটাতে আসি একটু। দেখো ওইখানে যেটা বলছে যে তোমার, তুমি কি বলতেছো, অর্থাৎ তুমি বলতে চাচ্ছ যে কপার আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হলে নো রিঅ্যাকশন। ফার্স্ট কথা হলো যে কপার হাইড্রোক্লোরিক অ্যাসিড হলে নো রিঅ্যাকশন। তখন এই অ্যান্সারের মধ্যে যে তোমার হচ্ছে পার্ট অ্যান্সারটা হবে না। তো তার প্রথম পার্ট কি, ইন্ট্রোডাকশন পার্টটা কি? ইন্ট্রোডাকশন পার্ট হচ্ছে কপার হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডিজলভ হয় না, কপার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে না। এই জায়গাটা আগে ক্লিয়ার করতে হবে কেন এমনটা। কারণটা হচ্ছে যে তোমার কপারের পজিশন রিঅ্যাক্টিভিটি সিরিজে হচ্ছে গিয়া হাইড্রোজেনেরও নিচে, হাইড্রোজেনের ঠিক নিচে।
হাইড্রোজেন তারপরে কপার, হাইড্রোজেনের পরে কপার। তাহলে যেহেতু তোমার রিঅ্যাক্টিভিটি সিরিজে কপারের পজিশন হচ্ছে গিয়া বিলো হাইড্রোজেন, কপারের পজিশন বিলো হাইড্রোজেন, দ্যাট মিনস কপার ক্যান নট ডিসপ্লেস হাইড্রোজেন from anywhere, not only hydrochloric acid. Copper cannot displace hydrogen from any compound. কোনো কম্পাউন্ড থেকে কি করতে পারবে না সে, কপার হাইড্রোজেনকে সাবস্টিটিউট করতে পারবে না, জানো? এই কারণে তোমরা মনে রেখো কপার কিন্তু ওয়াটারেও ডিজলভ হয় না। কপার ওয়াটারের সাথে কপার হাইড্রোক্সাইড কিন্তু প্রডিউস করে না, এবং সেটা না করার কারণও কিন্তু একই, কারণ তার পক্ষে হাইড্রোজেন ডিসপ্লেস করা পসিবল না। So that এখানে নট অনলি হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে কপার আনএবল টু ডিসপ্লেস হাইড্রোজেন ফ্রম এনিহোয়ার, কোন জায়গা থেকে সে হাইড্রোজেনকে ডিসপ্লেস করতে পারবে না, বিকজ রিঅ্যাক্টিভিটি সিরিজে কপারের পজিশন হাইড্রোজেনের চেয়ে কম, নিচে বিলো। এই কথাটা ক্লিয়ার করার পরে বলতেছে যে ঠিক আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড কপার হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডিজলভ হয় না, অথবা ভাইস ভার্সা হাইড্রোক্লোরিক অ্যাসিড কপারকে ডিজলভ করতে পারে না, কিন্তু কিছু অ্যাসিড আছে যারা কপারকে ডিজলভ করতে পারে, অথবা কপার ওই সকল অ্যাসিডের মধ্যে ডিজলভ হয়, তারা হচ্ছে অক্সিডাইজিং অ্যাসিড। এন্ড অক্সিডাইজিং এজেন্টের অ্যাসিড কারা, বা অক্সিডেন্ট অ্যাসিড। অক্সিডেন্ট অ্যাসিড হলো গিয়া H2SO4, অক্সিডেন্ট অ্যাসিড হলো HNO3। অক্সিডেন্ট অ্যাসিড কারা, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। তবে মনে রেখো সালফিউরিক অ্যাসিড সব সময় না, অনলি যখন কনসেন্ট্রেটেড। সালফিউরিক অ্যাসিড অক্সিডেন্ট, কিন্তু সেটা অল টাইপ না, সেটা শুধুমাত্র কনসেন্ট্রেটেড। কিন্তু নাইট্রিক অ্যাসিড সব সময় কনসেন্ট্রেটেড হলে কি, ডাইলুট হলে কি, মিডিয়াম কনসেন্ট্রেটেড হলেও হয়। ওকে, তার মানে কনসেন্ট্রেশন তিন রকম হয়, কনসেন্ট্রেশন, মিডিয়াম কনসেন্ট্রেশন, ডাইলুট। ওকে, সো নাইট্রিক অ্যাসিড তিনটা অবস্থায় থাকতে পারে, কনসেন্ট্রেটেড, ডাইলুট এন্ড মিডিয়াম কনসেন্ট্রেটেড। নাইট্রিক অ্যাসিড কপারের সাথে রিঅ্যাকশন করবে, আর সালফিউরিক অ্যাসিড কপারের সাথে রিঅ্যাকশন করবে, তবে সেটা শুধুমাত্র কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। এখন তুমি যদি যেটা ডি এর অ্যান্সার, তুমি রিঅ্যাকশন দেখাতে হবে। এখন প্রথম আসো যে কপারের সাথে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশন, কপারের সাথে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশনে কি হবে, কপার সালফেট হবে, সালফার ডাইঅক্সাইড হবে, আর হচ্ছে H2O হবে। This is the reaction. This is the reaction between copper and concentrated sulfuric acid. This is the reaction between copper and concentrated sulfuric acid. কি হবে, কপার সালফেট হবে, কি হবে, সালফার ডাইঅক্সাইড হবে, এন্ড কি হবে, ওয়াটার হবে। এটা থেকে যদি কেউ মনে করে যে কপার তো হাইড্রোজেনকে ডিসপ্লেস করছে, কেউ যদি মনে করে, তাহলে হি ডিড রং, হি থট রং। কেউ যদি মনে করে যে এখানে তো দেখা যাচ্ছে যে কপার সালফেট হইছে, তো কপার হাইড্রোজেনকে তো ডিসপ্লেস করলো, কেউ যদি এভাবে এটা ভাবে, তাহলে হি অর শি থট রং, সে ভুল ভাবতেছে। অ্যাকচুয়ালি এটা এভাবে হয় না, তোমরা জানো এটা এভাবে হয় না। কিভাবে হয় তাহলে? মেইনলি এখানে যেটা হয়, সালফিউরিক অ্যাসিড অ্যাজ অক্সিডেন্ট প্রথমে সালফার ডাইঅক্সাইড, ওয়াটার এন্ড ন্যাসেন্ট অক্সিজেন প্রডিউস করে। সালফিউরিক অ্যাসিড এট ফার্স্ট সালফার ডাইঅক্সাইড, ওয়াটার এন্ড ন্যাসেন্ট অক্সিজেন প্রডিউস করে। এরপরে কপার এই ন্যাসেন্ট অক্সিজেনের সাহায্যে কপার অক্সাইডে কনভার্ট হয়। কপার তো অক্সিডাইজ হতে তো তার বাধা নাই, তো কপার ন্যাসেন্ট অক্সিজেনের সাহায্যে প্রথমে কি হয়ে যাবে, কপার অক্সাইড হয়ে যাবে। লেটার অন কপার অক্সাইড আর সালফিউরিক অ্যাসিড আবার রিঅ্যাকশন করবে। ভাববা যে সেই সালফিউরিক অ্যাসিড কোথা থেকে আসছে, অবশ্যই সালফিউরিক অ্যাসিড প্রেজেন্ট ওভার দেয়ার, সেখানে তো সালফিউরিক অ্যাসিড আরো আছে, শেষ তো আর হয়ে যায় নাই। কপার অক্সাইড পরবর্তীতে, কপার অক্সাইড যেহেতু যে কোনো অক্সাইড অ্যাসিডের সাথে রিঅ্যাকশন দেয়, দিয়ে পরে কি করে, কপার সালফেট আর ওয়াটার করে। কপার সালফেট আর ওয়াটার হতেই পারে কপার অক্সাইডের সাথে, কিন্তু নট কপার, সেটা কপার অক্সাইডের সাথে হইতেই পারে। এইবার লেফট রাইট, লেফট রাইট, আর কেউ আছে লেফট রাইটে? নাই। তাহলে লেফটে দেখো একটা কপার আর দুইটা সালফিউরিক অ্যাসিড, আর রাইটে কপার সালফেট, সালফার ডাইঅক্সাইড, আর হচ্ছে ওয়াটার। ওয়াটার কয়টা হয়, একটা একটা দুইটা, এই দুইটা। This is the completion of the reaction. This is the completion of the reaction. Okay, এটাই হচ্ছে রিঅ্যাকশনের ফিনিশিংটা। তোমরা যদি এভাবে দেখাই দিতে পারো, আমার মনে হয় ইউ উইল গেট দ্য ফেভার। যদি পারো
অনেকে এটা এভাবে দেখাবে না, হয়তো অনেকের কাছে কমপ্লেক্স মনে হবে, কথা বুঝছো? তো এভাবে দেখাই দিতে পারলে ইট উইল বি ট্রিটেড গুড, এটা ভালো দেখাবে। তাহলে শোনো কি দাঁড়ালো ওভারঅল, তুমি বলবা যে কপার হাইড্রোক্লোরিক অ্যাসিড ডিজলভ হয় না, সেটার কারণটা বললাম রিঅ্যাক্টিভিটি সিরিজের কারণে, ফলোড বাই কপার সালফিউরিক অ্যাসিডে ডিজলভ হবে বা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডে, অথবা যেই সকল অ্যাসিড অক্সিডেন্ট অ্যাসিড সেখানে ডিজলভ হবে লাইক কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। তো কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের সাথে কপার যদি রিঅ্যাকশন করে তাহলে ওভারঅল রিঅ্যাকশনটা কি, হোয়াট ইজ দ্য রেজাল্ট ওভার দেয়ার, সেটা হচ্ছে কপার সালফেট, সালফার ডাইঅক্সাইড আর ওয়াটার, রিঅ্যাকশনের প্রোডাক্ট এটা। আর শোনো সালফিউরিক অ্যাসিড সালফার ডাইঅক্সাইড কখন হয়, যদি কিনা রিডিউস হয়। সালফিউরিক অ্যাসিড সালফার ডাইঅক্সাইড কখন হয়, যদি কিনা সে রিডিউস হয়, আর যে রিডিউস হয় সে অক্সিডাইজিং এজেন্ট। তো সালফিউরিক অ্যাসিড অক্সিডেন্ট, অনেক সময় তোমাদেরকে কিছু কোশ্চেন অ্যান্সার করতে হয় না যে সালফিউরিক অ্যাসিড অক্সিডেন্ট অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড অক্সিডেন্ট অ্যাসিড, তো সেটা তো এই অ্যান্সার দিয়েই করা যেতে পারতো, ঠিক না? আচ্ছা, আরেকটা কোশ্চেন আমি নিজে পার্সোনালি একবার দিয়েছিলাম, যে আমি হয়েছিল কি এই রিঅ্যাকশনটা দিয়ে দিছিলাম কপার আর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড রিঅ্যাকশন দিয়ে, আমি বলেছিলাম যে এইখানে সালফিউরিক অ্যাসিডের ডুয়েল ক্যারেক্টার শো করে, মানে সালফিউরিক অ্যাসিড ডাবল ক্যারেক্টার শো করে। দেখো তো তাই তো হয়েছে, ঠিক না? সালফিউরিক অ্যাসিড প্রথম যে রোলটা প্লে করছে সেটা হলো গিয়ে অক্সিডেন্ট, আবার এখানে কিন্তু সালফিউরিক অ্যাসিড একটা রোল প্লে করছে, সেটা হচ্ছে অ্যাসিড। তার মানে সালফিউরিক অ্যাসিড কিন্তু এখানে দুইটা ক্যারেক্টার শো করছে। প্রথম সালফিউরিক অ্যাসিডটা, এখানে দুইটা সালফিউরিক অ্যাসিড, তার একটা বিহেভ করছে অক্সিডেন্টের, আরেকটা বিহেভ করছে অ্যাসিডের। তার মানে সালফিউরিক অ্যাসিড এই রিঅ্যাকশনে ডাবল ক্যারেক্টার শো করছে তার, অর্থাৎ তার যে ডুয়েল ক্যারেক্টার সেটা এখানে শো করছে। তো হোপ এটা তোমরা বুঝতে পারছো। এমনটাই নাইট্রিক অ্যাসিড দিয়েও দেখানো যায়, সেম একেবারে সেম টু সেম, সেটা আবার নাইট্রোজেন ডাইঅক্সাইড হবে এবং সেটা নাইট্রিক অ্যাসিড দিয়েও দেখানো যায়। ওকে, আচ্ছা তাহলে এটা সলভ হয়ে গেল। আচ্ছা, আজকে এই কোশ্চেন যেটা, এটা দিয়ে আজকে আমার আলোচনাটা শেষ করব। এখন যেটা আছে ইন ফ্রন্ট অফ ইউ, এটা দিয়ে শেষ করব। আর মনে হয় এটা এমন একটা কোশ্চেন, আমার মনে হয় এটা তোমাদের সাথে হালকা ডিসকাস করলে বুঝে যাবা। এতে বলা আছে কি যে হোয়াট ইজ গ্যালভানিক সেল, তো আমি এখানে কি বলছি যে কেমিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি। তার মানে তোমরা জানো ইট ইজ সাচ কাইন্ড অফ ইলেকট্রোকেমিক্যাল সেল যেখানে কেমিক্যাল এনার্জি কনভার্টেড টু ইলেকট্রিক্যাল এনার্জি, সো দ্যাট এটা হচ্ছে গ্যালভানিক সেল। সেকেন্ড বি বলছে মিথানল ইজ সলিউবল ইন ওয়াটার, মিথানল হুইচ ইজ অ্যালকোহল ইজ সলিউবল ইন ওয়াটার, এক্সপ্লেন করতে বলছে। আমি এখানে কি বলে দিছি, পোলার। দ্যাট মিন্স তোমার মনে রাখতে হবে এখানে কি ওয়ার্ড হচ্ছে বা কি পয়েন্ট কি, সেটা হচ্ছে গিয়া এটা পোলার, মিথানল পোলার, দিস ইজ ওয়াই এটা ওয়াটার সলিউবল। এখন কথা হচ্ছে যে কেন পোলার, তাই না? তো এখানে কি আছে, মিথানলের কাছে ওএইচ গ্রুপ আছে, তোমরা জানো ওএইচ গ্রুপ, মিথানল ইথানল অ্যালকোহলে ওএইচ গ্রুপ থাকে, আর ওএইচ গ্রুপটা হচ্ছে পোলার, ওএইচ গ্রুপ হচ্ছে পোলার গ্রুপ, সেই কারণে এটা ওয়াটার সলিউবল। ওকে, এবার আসো যেটা, সেটা হচ্ছে গিয়া সিতে বলা হয়েছে যে ক্যালকুলেট দ্য বন্ড এনার্জি অফ NH ফ্রম দ্য টেন্স রিঅ্যাকশন। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো, এটা ডেল্টা এইচ ক্যালকুলেট করতে হয়, ডেল্টা এইচ। এন্ড সেটা কি করে করি আমরা, এই যে বন্ড ব্রেকিং এনার্জি এন্ড বন্ড ফর্মিং এনার্জি, অর্থাৎ বন্ড ব্রেকিং এনার্জি থেকে বন্ড, ডেল্টা এইচ ক্যালকুলেট না, সরি মানে ঠিক আছে, ইকুয়েশন এটাই যে ডেল্টা এইচ ইকুয়াল টু হচ্ছে বন্ড ব্রেকিং এনার্জি মাইনাস বন্ড ফর্মিং এনার্জি, তবে ডেল্টা এইচটাই এখানে গিভেন, ডেল্টা এইচটা হচ্ছে গিভেন। হ্যাঁ, তো ডেল্টা এইচটাই তো দেয়া আছে -92 কিলো জুল, তো ডেল্টা এইচটাই দেয়া আছে। তোমার কাজ হচ্ছে যে বন্ড এনার্জি, বন্ড ব্রেকিং থেকে বন্ড এনার্জি দেখাবা আর বন্ড ফর্মিং থেকে বন্ড এনার্জি দেখাবা, সেখানে ইউ উইল মিস নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড এনার্জি, অর্থাৎ নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড এনার্জি দেওয়া নাই। নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড এনার্জিটাকে এক্স ধরতে পারো, এক্স ধরে শেষে এক্স এর ভ্যালু বের করবা। তবে ভুল করা যাবে না যে এখানে নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড আছে কয়টা, NH3 মানে 3টা নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড, তার আবার 2 টাইমস, তার মানে টোটাল 6টা নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড আছে। তো সেই ক্যালকুলেশনটা কিন্তু কারেক্টলি করতে হবে। আচ্ছা, ডিতে যেটা বলা হয়েছে সেটা ইজ দেয়ার সেম এফেক্ট অন দ্য ফরওয়ার্ড রিঅ্যাকশন অফ দ্য সেম when temperature and pressure are increased। তার মানে বলতেছে আমি যদি টেম্পারেচার এন্ড প্রেসার দুইটাই ইনক্রিজ করি তাহলে কি সেম এফেক্ট হবে কিনা। তাহলে এটা অবশ্যই কি পয়েন্টটা বললাম কি, কি পয়েন্ট
স্যার আপনি মিউট হয়ে গেছেন। লাস্টাটিলিয়া প্রিন্সিপালটা হচ্ছে যে এটা কি পয়েন্ট, অর্থাৎ মেইন পয়েন্ট হচ্ছে যে এটা লাস্টাটিলিয়া প্রিন্সিপাল। ওকে, দেখো লাসাটিলিয়া প্রিন্সিপালটা হচ্ছে এটা মেইন পয়েন্ট। তো লাসাটিলিয়া প্রিন্সিপাল দিয়ে এটা এক্সপ্লেন করবা। তো এখন আসো কি বুঝাতে চাচ্ছে এই রিঅ্যাকশনটাতে, বলতে চাচ্ছে যে টেম্পারেচার ইনক্রিজ করলে কি হবে, কথার কথা। তো এটা কি রিঅ্যাকশন? এক্সোথার্মিক। তো এই রিঅ্যাকশনটা তো এক্সোথার্মিক। এক্সোথার্মিক রিঅ্যাকশন যদি টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে তো ব্যাকওয়ার্ড হবে। এটা তো এক্সোথার্মিক, তো টেম্পারেচার ইনক্রিজ করলে এটা কি হবে? ব্যাকওয়ার্ড হবে। তার মানে হচ্ছে রিঅ্যাকশন শিফটেড টু লেফট, অর্থাৎ লেফটের দিকে যাবে। তাহলে এটা ইনক্রিজিং টেম্পারেচার এফেক্ট। আরেকটা হচ্ছে ইনক্রিজিং প্রেশার। এখন আসো যখন তুমি এটা এক্সপ্লেন করবা যে প্রেশারের এফেক্ট কি, ঠিক আছে, তখন তুমি দেখলা যে এখানে রিঅ্যাকটেন্টের মোল নাম্বারের চাইতে প্রোডাক্টের মোল নাম্বার কম, অর্থাৎ রিঅ্যাকটেন্টের ভলিউমের চেয়ে প্রোডাক্টের ভলিউম কম। তার মানে কি এক্ষেত্রে প্রেশার ইনক্রিজ করলে ফরওয়ার্ড হবে, প্রেশার ইনক্রিজ করলে ফরওয়ার্ড হবে। তার মানে এই রিঅ্যাকশনে টেম্পারেচার ইনক্রিজ করলে হচ্ছে ব্যাকওয়ার্ড, আর প্রেশার ইনক্রিজ করলে হচ্ছে ফরওয়ার্ড। তার মানে আমি যদি টেম্পারেচার প্রেশার দুইটাই ইনক্রিজ করি তাহলে কিন্তু সেম রেজাল্ট পাচ্ছি না। তার মানে এফেক্টটা সেম না, এফেক্টটা সেম না, এইটাই বোঝানো লাগবে। এবং সেটা অবশ্যই রেফারেন্স দিতে হবে, যেটা লাসাটিলিয়া প্রিন্সিপাল, রেফারেন্স কিন্তু দিতে হবে, এমনিতে বললেই হবে না শুধু। ওকে, সো আমরা আজকে যতটা করলাম করলাম, আজকে যতটা করলাম আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে রেস্ট অফ দ্য কোশ্চেন সলভ করব, আর সাথে এমসিকিউটাও অ্যাড করব নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমি দুইটাই করব, অর্থাৎ সিকিউ যে কয়টা বাকি আছে সেই কয়টা, সাথে এমসিকিউ সবটাই শেষ করব, অর্থাৎ প্রতি 2 দিনে আমি একটা করে বোর্ড শেষ করব, এটা আমার টার্গেট। ঠিক আছে? ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ।